আমরা দেখতে দেখতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের 3 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম বর্তমানকালে হয় বোঝাতে কিভাবে বাক্য গঠন হয় এবং ইজ, এম, আর এর প্রয়োগ শিখেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম অধিকারে আছে বোঝাতে কিভাবে বাক্য গঠন হয় এবং সেক্ষেত্রে আমরা হ্যাজ এবং হ্যাভ এর প্রয়োগ শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব বর্তমানকালে কোনো কাজ হয়ে থাকে বা ঘটে থাকে বোঝাতে কিভাবে প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়। এছাড়াও আর কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব তাও জানব। কিন্তু আরও বড় প্রশ্ন, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ইনডেফিনাইট নামটা হলো কেন? যদি বলে হি ইজ এ স্টুডেন্ট, এই যে তার স্টুডেন্ট হওয়ার কোনো স্পেসিফিক পিরিয়ড বাক্যের মধ্যে আমরা বুঝতে পারছি কি না। অথবা যদি বলি হি হ্যাজ এ ডল, তার একটি পুতুল আছে। এই যে অধিকারে আছে, এটা কবে থেকে আছে, কতদিন থাকবে, ডেফিনাইট কি না। এবং উপরের বাক্যগুলোতে কোনো কাজ ঘটছে না, অধিকারে আছে অথবা হয় বোঝাতে। এরপর আমি একটা বাক্য এখানে তুলে ধরেছি, সেখানে কি দেখা যাচ্ছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখানে কাজটা কন্টিনিউয়াস কিনা। আবার হি ইজ সিঙ্গিং, কাছাকাছি বোঝানোর জন্য আমি 4টে বাক্য লিখেছি। হি হ্যাজ বিন রিডিং ফর 1 hour। তাহলে হি ইজ সিঙ্গিং মানে সে কিছুক্ষণ আগে গান শুরু করেছে, এখন করছে, কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে। এটা কিন্তু লিমিটলেস চলবে না। আবার হি হ্যাজ বিন রিডিং ফর 1 hour, সে 1 ঘন্টা ধরে পড়ছে। এখানে পিরিয়ড অফ টাইম দেওয়া আছে, পয়েন্ট অফ টাইম দিলেও হবে হি হ্যাজ বিন রিডিং সিন্স 7 o'clock, সিন্স 7 o'clock, 7টা থেকে পড়ছে, সেক্ষেত্রেও হবে। কারণ এই বাক্য থেকে আমরা কি বুঝতে পারছি যে সে 7টা থেকে পড়ছে, এখনও পড়ছে, কিছুক্ষণ পরে তার পড়া শেষ হবে। কিন্তু এটাও ঘটমান, পুরাঘটিত ঘটমান, এটা কন্টিনিউয়াস। আবার এক্ষেত্রে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, ঘটমান। কিন্তু এটা কবে থেকে শুরু হয়েছে, এখনও চলছে এবং কতদিন চলবে, লিমিটলেস। তাই প্রেজেন্ট ইনডেফিনাইটকে আমরা বলতে পারি ইনডেফিনাইট এই জন্যই। আবার আমরা যদি বলি দ্য কাউ গিভস আস মিল্ক, গাভী আমাদের দুধ দেয়, এটা ঘটে, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। তাহলে আমরা এই কয়েকটা উদাহরণ থেকে কি বুঝতে পারলাম যে ইনডেফিনাইট টেন্স কি ইন্ডিকেট করে, কোনো ডেফিনাইট নয়, অর্থাৎ অনির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে থাকা কোনো ঘটনা হয় আছে, অধিকারে আছে, হয় অথবা কোনো কাজ ঘটমান, সেটা ভবিষ্যতেও চলতে থাকবে। কতদিন চলবে তার কোনো ঠিক নেই, সেই জন্যই ইনডেফিনাইট টেন্সের নামকরণ করা হয়েছে এবং তার বাক্য গঠন আলাদা। কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন আলাদা, সেটা লিমিটেড টাইমের মধ্যে হয়, কিন্তু এখানে সময় উল্লেখ থাকে না। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়, সময় উল্লেখ থাকে, সেটাও ঘটমান। আবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু কাজটা আগেই শেষ হয়ে গেছে, ইমিডিয়েট পাস্ট বলতে পারি, তার রেজাল্ট হয়তো এখনও বর্তমান আছে, যেমন হি হ্যাজ ক্লিনড দ্য রুম। তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল যে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কেন বলবো, আর এর পূর্বের ক্লাসগুলোতে আমরা কি কি ব্যবহার শিখেছিলাম। ইজ, এম, আর এর ব্যবহার শিখেছিলাম হয় বোঝাতে, এবং হ্যাজ এর প্রয়োগ শিখেছিলাম অধিকারে আছে বোঝাতে। এবং অধিকারে আছে এবং বর্তমানকালে হয় বোঝাতে যে ধরনের সেন্টেন্স স্ট্রাকচার হয় সেগুলো কিন্তু আমরা সবগুলোই শিখেছিলাম এর পূর্বের ক্লাস দুটোতে।
আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এটা জানা কিন্তু খুব দরকার, আমাদের খুব ভুল হয়। এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, যাতে আমাদের ভবিষ্যতে বাক্য গঠন নিয়ে ভুল না হয়, বা কোন ঘটনাগুলো প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে সেইগুলো আইডেন্টিফাই করতে যেন আমরা ভুল না করি। বর্তমানকালে কোনো অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। কীরকম? হি গোজ টু স্কুল, এটা তার হ্যাবিট। হি রানস ইন দ্য মর্নিং, হি রানস in the morning, এটা তার অভ্যাস বোঝাচ্ছে। ওকে, তাহলে বর্তমানকালে অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাই আমরা ইএস বসিয়েছি, বা V5, এটাকে বলবো V5। দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। এটা হয়ে আসছে, এখনো চলছে, কতদিন চলবে আমরা জানি না, স্বাভাবিক একটা ঘটনা। আবার দেখা যায় যে ইমিডিয়েট পাস্ট, কোনো কাজ ঘটে গেছে, সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট টেন্সের প্রয়োগ লক্ষ্য করি। আমরা টাইমস অফ ইন্ডিয়া বা তখনকার দিনে দ্য স্টেটসম্যান বা অন্যান্য যে ম্যাগাজিনগুলো পেয়েছিলাম, সেক্ষেত্রে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি মারা যাওয়ার পর ঠিক এই ধরনের একটা হেডলাইন পেয়েছিলাম, এক্স প্রেসিডেন্ট প্রণব মুখার্জি পাসেস এওয়ে লাস্ট নাইট। এক্স প্রেসিডেন্ট প্রণব মুখার্জি পাসেস এওয়ে লাস্ট নাইট, এক্ষেত্রে ইমিডিয়েট পাস্ট, তাই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগ লক্ষ্য করছি। আবার আমরা যদি বলি কোনো কাজ ঘটবে, তার চান্সটা অনেক বেশি, সেক্ষেত্রেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগ করতে পারি। আওয়ার লিডার কামস হিয়ার টুমরো, আমাদের নেতা আগামীকাল এখানে আসছে, ফিউচারে ঘটবে, কিন্তু পসিবিলিটিটা অনেক বেশি, তাই সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগ করছি। আবার কন্ডিশনাল টাইপ 1 সেন্টেন্স যেগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগ করি। ইফ হি কামস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, যদি সে আসে তাহলে আমি মিটিংয়ে উপস্থিত হব বা মিটিংয়ে যোগদান করব। তাহলে এখানে কন্ডিশন বোঝাচ্ছে, এটাকে টাইপ 1 কন্ডিশনাল সেন্টেন্স বলে। আবার জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগ লক্ষ্য করি। ইফ ইউ হিট আইস, তুমি যদি আইসকে গরম করো, ইট মেল্টস। এক্ষেত্রে দুটো বাক্যই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। তারপরে দেখছি আরেকটা, এক্ষেত্রে 7 নম্বরে কি দেখতে পাচ্ছি, যে ফিউচার পারফেক্ট টেন্স যদি গঠন করি, সেক্ষেত্রে দুটো ঘটনা থাকে। পরের ঘটনাটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। কীরকম? মাদার উইল হ্যাভ ক্লিন দ্য রুম, মা রুমটা পরিষ্কার করে থাকবেন, বিফোর ফাদার কামস, বাবা আসার পূর্বেই। 7 নম্বর উদাহরণে কি দেখছি, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্রয়োগ হয়। ফিউচার পারফেক্ট টেন্সের দুটো ঘটনা ঘটে, একটা ঘটে থাকবে, আরেকটা ঘটনার পূর্বে। যে ঘটনাটা পরে ঘটবে তার সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগ আমরা লক্ষ্য করি। মাদার উইল হ্যাভ ক্লিন দ্য রুম, মা রুমটা পরিষ্কার করে রাখবেন বা থাকবেন, বিফোর ফাদার কামস, বাবা আসার পূর্বে। এক্ষেত্রে কামস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই V5 বসেছে। তাহলে এক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা প্রয়োগ লক্ষ্য করলাম। আশা করি এগুলো ভুল হবে না আমাদের। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আমরা দুটো ঘটনা লক্ষ্য করি। যেটা ফিউচার পারফেক্ট টেন্সের প্রথম ঘটনাটা, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং পরের ঘটনাটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রয়োগ লক্ষ্য করি। দে উইল হ্যাভ বিন প্লেইং, তারা খেলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, টিল দ্য সান সেটস, সূর্যাস্ত পর্যন্ত। এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার V5 বসেছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হতো, অন্য কিছু হলে তখন V1 বসতো। এরপর আমাদের কোনটা V1, কোনটা V2, কোনটা V3, কোনটা V4, কিন্তু কোনটা V5, এগুলো আমাদের জানতে হবে। এগুলো কোড নেম দেওয়া হয়েছে, এগুলোর আলাদা আলাদা নাম আছে। এরপর আমরা শিখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। তার নিয়মটা আমাদের জানতে হবে। তার নিয়মটা জানতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, V1 অথবা V5, আদার ওয়ার্ড অথবা ওয়ার্ডস। এরপর আমি অবজেক্ট লিখতে পারতাম, অবজেক্ট লিখিনি কেন সেটা আমি পরে ব্যাখ্যা করছি। ইউ ইট রাইস, হু ইট, ইউ, সাবজেক্ট পেয়ে গেলাম।
ইউ ডু হোয়াট, ইট ভার্ব পেয়ে গেলাম। ইউ ইট হোয়াট, রাইস, আমরা অবজেক্টও পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়ে গেলাম। এরপর আমরা জানবো V1, V2, V3, V4, V5, V6 এই ফর্মগুলো যে স্যার আপনি বলছেন এগুলো কি, যে আমরা কনজুগেশন অফ ভার্ব জানি, সেক্ষেত্রে কি V1টাকে আমরা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বলবো, V2 পাস্ট ফর্ম অফ ভার্ব বলবো, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বলবো, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বলবো, V5 সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য যে স্পেশাল ভার্বের প্রয়োগ হয় সেটা কিন্তু V5। V5 চেনার সব থেকে সহজ পাই, ক্রিয়াপদের শেষে অবশ্যই এস থাকবে। V5 চেনার সব থেকে সহজ পাই, ক্রিয়াপদের শেষে অবশ্যই এস থাকবে। V6 ইনফিনিটিভ, তাহলে আমরা এখানে একটা ক্রিয়াপদ ধরেছি, V1 প্লে, এর V2 হচ্ছে প্লেড, V3 হচ্ছে প্লেড, V4 হচ্ছে প্লেইং, V5 হচ্ছে প্লেজ, আর V6 যেটা ইনফিনিটিভ বলছি টু প্লে। আমরা দ্বিতীয় বাক্য এখানে কি পাচ্ছি, হি ইটস রাইস, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম হি, ইটস ভার্ব পেয়ে গেলাম, রাইস অবজেক্ট পেয়ে গেলাম। অনুরূপভাবে এক্ষেত্রেও দে সাবজেক্ট, রাইস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আবার আমি যদি বলি হি গোজ টু স্কুল, প্রত্যেকটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট গ্রহণ করেছে মানে ট্রানজিটিভ ভার্ব, এক্ষেত্রেও ট্রানজিটিভ ভার্ব আছে। কিন্তু হি গোজ হোয়াট হবে না, হি গোজ হোয়ার, ক্রিয়াপদকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, অ্যাডভার্ব। ক্রিয়াপদকে শুধু হোয়ার নয়, ক্রিয়াপদকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই কিন্তু অ্যাডভার্ব। তাই আমি এক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ড অথবা ওয়ার্ডস বলেছি। একটা ওয়ার্ড থাকলে ওয়ার্ড, একের বেশি ওয়ার্ড থাকলে ওয়ার্ডস। তাই অবজেক্ট বা পরের অংশটা অ্যাডভার্ব হবে না হবে না সেটা নির্ভর করবে বাক্যে তার অবস্থান কিভাবে আছে অথবা বাক্যে তার প্রয়োগ কিভাবে হচ্ছে তার উপর। তাহলে আমরা এখানে অ্যাফার্মেটিভ বাক্যের স্ট্রাকচার জেনে গেলাম। এরপর আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্যগুলোকে কিভাবে নেগেটিভ বাক্যে পরিণত করা হয় বা তার স্ট্রাকচার কি তা আমরা জানব। সেক্ষেত্রে একটা নিয়ম আমরা দেখতে পাচ্ছি, সাবজেক্ট থাকবে, এক্ষেত্রে ডু বা ডাজ এর প্রয়োগ লক্ষ্য করছি, এটা কিন্তু মাস্ট। সাধারণ বর্তমানকালের বাক্যকে ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ বাক্য গঠন করতে গেলে এই ডু হেল্পিং ভার্বের প্রয়োজন হয় বা হবেই। এই ডু বা ডাজ এইগুলোকে অপারেটর ডুও বলা হয়, অপারেটর ডু বলা হয়ে থাকে। তারপর অ্যাডভার্ব অফ নেগেশন নট বসবে এবং ডু বা ডাজ যদি হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয় তারপরে ক্রিয়াপদটা সর্বদা বেস ফর্ম অফ ভার্ব হবে, তারপর যথারীতি আদার ওয়ার্ড অথবা ওয়ার্ডস। তাহলে অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা ডু বা ডাজ নট পেয়েছিলাম না, সেক্ষেত্রে V1 অথবা V5, যেহেতু নেগেটিভ বাক্য তাই এক্ষেত্রে সাবজেক্টের পরে ডু বা ডাজ বসবে এবং নট বসবে। আদার ওয়ার্ড বা ওয়ার্ডস এটা আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ বসবে। এই যে নিয়মগুলো আমি বললাম এটাই এখানে বক্সে তুলে ধরা হয়েছে। ফর দ্য ফরমেশন অফ ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস ডু অর ডাজ ইজ ইউজড ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা মাস্ট, এটা ভুল করা চলবে না। বেস ফর্ম অফ ফাইনাইট ভার্ব ইজ অলওয়েজ ইউজড আফটার ডু অথবা ডাজ। ডু এবং ডাজের পর যে প্রধান ক্রিয়াপদটা থাকবে অথবা ফাইনাইট ভার্বটা থাকবে তার বেস ফর্ম অফ ভার্ব বসবে, ঠিক। আর ডাজ কথায় ব্যবহার করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডাজ ব্যবহার করব এবং বাকি সকল ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। এক্ষেত্রে আমি তিনটে বাক্য তুলে ধরেছি একই রকম। ইউ ডু নট ইট রাইস, সাবজেক্ট ডু, অ্যাডভার্ব অফ নেগেশন ফাইনাইট ভার্ব, বেস ফর্ম আছে অবজেক্ট। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডাজ বসেছে, নট ইট রাইস। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার তাই ডাজ না বসে ডু বসেছে, নট ইট রাইস। দে
ডু নট দে ডু নট রান, এক্ষেত্রে সাবজেক্ট ডু নট রান, ফাইনাইট ভার্ব। এবার কখন, ইন দ্য মর্নিং আমরা করতে পারি, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং হয়, তখন এই পুরো ফ্রেজটাই কি হবে, অ্যাডভার্বের কাজ করবে, এটা কিন্তু অবজেক্ট নয়। ঠিক, গঠনগত দিক থেকে এটা প্রেপোজিশনাল ফ্রেজ, কি বললাম, গঠনগত দিক থেকে এটা প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু কিসের মতো ফাংশন করছে, অ্যাডভার্বের মতো। তাহলে আমরা এখনো পর্যন্ত জানলাম কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করা যায় বা নেগেটিভ সেন্টেন্স গঠন করা যায় সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আবার উপরের নেগেটিভ বাক্যগুলোকে যদি আমরা ডু প্লাস নট এর কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে লিখি অথবা ডাজ প্লাস নট এর কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে লিখি, তখন কি হবে, ইউ ডোন্ট ইট রাইস, হি ডাজন্ট ইট রাইস, দে ডোন্ট ইট রাইস। আমরা বুঝতে পারলাম যে ডু নট এর কন্ট্রাক্টেড ফর্ম ডোন্ট, ডাজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম ডাজন্ট। এরপর আমরা শিখব ইন্টারোগেটিভ বাক্য বা প্রশ্নসূচক বাক্য ইয়েস নো টাইপ। ইয়েস নো টাইপে প্রশ্ন করলে উত্তর কি হয়, সর্বদা ইয়েস অথবা নো। প্রশ্নকর্তার মনে একটা সন্দেহ থাকে, উত্তরটা তার ডাউট থাকে যে হ্যাঁ অথবা না হবে, সেক্ষেত্রে কি হচ্ছে, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, বলবে হ্যাঁ ইয়েস, যদি না খাই তাহলে বলবে নো। ডাজ হি ইট রাইস, ইয়েস অথবা নো উত্তর হবে, ডু দে ইট রাইস, ইয়েস অথবা নো উত্তর হবে। তাই এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলি, ইয়েস নো টাইপের প্রশ্নসূচক বাক্য। এরপর এদের বাক্যের গঠন তো আমাদের জানতে হবে যে স্যার এদের বাক্যের গঠনটা কি। তাহলে আমরা রুল লিখি, রুলে কি দেখতে পাচ্ছি, প্রথমে ডু অথবা ডাজ বসবে, অসুবিধা, তারপর যথারীতি সাবজেক্ট বসবে, তারপর ডু এবং ডাজ বসা মানেই তারপরে যে ফাইনাইট ভার্বটা বসবে সেটা সর্বদা বেস ফর্ম অফ ভার্ব বা V1 বসবে প্লাস আদার ওয়ার্ড। ঠিক, তাহলে এক্ষেত্রে রাইস অবজেক্ট পাচ্ছি, রাইস অবজেক্ট পাচ্ছি, রাইস অবজেক্ট পাচ্ছি। উপরের বাক্যগুলোকে যদি আমরা WH টাইপের প্রশ্নসূচক বাক্যে পরিণত করি সেক্ষেত্রে কি হবে, WH টাইপ প্রশ্নসূচক বাক্য গঠন আগে জানতে হবে WH শব্দগুলো আসলে কি, হু, হুম, হুজ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। হাউ দিয়ে অনেক ধরনের ফ্রেজ তৈরি করা যেতে পারে, হাউ লং, হাউ ফাস্ট, হাউ ফার, হাউ টল ইত্যাদি। কিচ্ছু না, এক্ষেত্রে সরাসরি WH যে শব্দটা আছে সেটা বাক্যের প্রথমেই বসবে। WH ডু যেমন বসেছিল ইয়েস নো টাইপের ক্ষেত্রে বা ডাজ, সেই রকম একইভাবে বসবে। সাবজেক্ট, ক্রিয়াপদ থাকলে ক্রিয়াপদ, মাস্ট, অবজেক্ট থাকলে অবজেক্ট দিতে হবে, যা বাক্যে যে বাক্যে যেটা ডিমান্ড হবে সেই জিনিসটা থাকবে না, বাকি প্রশ্নটা বাক্যের মধ্যে থাকবে। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, উত্তর কি হবে, রাইস, আই ইট রাইস। হোয়েন ডাজ হি ইট রাইস, সময় উল্লেখ নেই এখানে বাক্যের মধ্যে, তাহলে এখানে সময় জানতে চাইছে, ইন দ্য মর্নিং আমরা করতে পারি, সকালবেলা। ওকে, হোয়ার ডু দে ইট রাইস, তারা কোথায় খাবার খায়, ইন দ্য ডাইনিং রুম। ডাইনিং রুমের মধ্যে। এরপর প্রশ্ন হচ্ছে যে স্যার পরের দুটো বাক্য কীরকম, হু ইট রাইস, কারা ভাত খায়, এক্ষেত্রে তো আর আপনি ডু বা ডাজের প্রয়োগ করলেন না। যদি হু বা হোয়াট সরাসরি সাবজেক্ট হয়, কি বললাম, হু বা হোয়াট সরাসরি সাবজেক্ট হলে সেক্ষেত্রে ডু বা ডাজ প্রয়োগ হবে না। হু ইট রাইস, কারা ভাত খায়, আর যদি হুটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইন্ডিকেট করতো তখন কি লিখতাম, হু ইটস রাইস। এটা হু মানে অ্যাকচুয়ালি WH শব্দগুলোর নিজস্ব পার্সন বা নাম্বার হয় না, এগুলো নির্ভর করে তার পূর্বের সাবজেক্ট এবং পার্সনের উপরে। হোয়াট মেক্স হিম হ্যাপি, তাকে কি খুশি করে, এক্ষেত্রে হোয়াট সরাসরি সাবজেক্ট রূপে বসেছে, তাই ডু বা ডাজ ব্যবহার হয়নি। আবারও কি বলছি, নেভার ইউজ ডু অর ডাজ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্সেস হোয়েন হু অর হোয়াট অ্যাক্টস এজ এ সাবজেক্ট। হু বা হোয়াট সরাসরি সাবজেক্ট হিসেবে বসলে কখনো আমাদের
ডু বা ডাজ ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের এক্ষেত্রে রুলটা কি, WH এর ক্ষেত্রে আমাদের জানতে হবে। সেখানে অবশ্যই WH শব্দটা বসাতে হবে, তারপরে ডু অথবা ডাজ থাকবে, তারপর যথারীতি সাবজেক্ট থাকবে, ভার্ব 1 থাকবে, অবজেক্ট থাকলে অবজেক্ট থাকবে, অবজেক্ট না থাকলে থাকবে না, এবং বাক্যের শেষে কিন্তু অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন থাকবে। এই ভুলটা করা যাবে না। আমরা যখন ইয়েস নো টাইপের বাক্য গঠন করেছিলাম সেক্ষেত্রে WHটা ছিল না, এক্ষেত্রে WHটা থাকবে। আর হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি হু বা হোয়াট সরাসরি সাবজেক্ট হয় সেক্ষেত্রে ডু বা ডাজ বসবে না, এমনকি সাবজেক্টও বসবে না, কারণ হু বা হোয়াট নিজেই সেক্ষেত্রে সাবজেক্ট রূপে ব্যবহার হবে। এক্ষেত্রে আমরা তাই দেখছি, হু আর সাবজেক্ট দেওয়ার দরকার হচ্ছে না, ডু বা ডাজেরও ব্যবহার হচ্ছে না। হু ইট রাইস পেয়ে গেলাম, হোয়াট মেক্স হিম হ্যাপি এক্ষেত্রেও আর সাবজেক্টের দরকার হচ্ছে না, বা ডু বা ডাজ প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে না। এরপর আমরা শিখব ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য কিভাবে গঠন করতে হয়। আমরা অ্যাফার্মেটিভ বাক্য গঠন করতে শিখলাম, আমরা নেগেটিভ বাক্য গঠন করতে শিখলাম, আমরা ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপের বাক্য গঠন করতে শিখলাম, আমরা ইন্টারোগেটিভ WH টাইপের বাক্য গঠন করতে শিখলাম। এরপর আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য গঠন করতে শিখব। ডাজ হি নট ইট রাইস? ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে মূলত নটের প্রয়োগটা দেখতে হয়। নট প্রোনাউনের পরে বসে, নাউনের পূর্বে বসে, এটাই এক্ষেত্রে লেখা আছে। নট ইজ ইউজড বিফোর আ নাউন অ্যান্ড আফটার আ প্রোনাউন। এরপর ডাজ হি নট ইট রাইস আমরা এভাবেও লিখতে পারি বাক্যটাকে, ডাজন্ট হি ইট রাইস। তাহলে এই সংক্ষেপ রূপটা দিলে নাউন বা প্রোনাউন যাই হোক না কেন উভয়ের পূর্বেই নট বসবে। অনুরূপভাবে এটাও করতে পারি, ডাজন্ট রোহন ইট রাইস। আবার ডু দে নট ইট রাইস, যেহেতু প্রোনাউন নট পরে বসেছে এটাকে এভাবেও লিখতে পারি, ডোন্ট দে ইট রাইস। ডাজন্ট হি ইট রাইস আমরা এখনো পর্যন্ত ইয়েস নো টাইপের বাক্যের ক্ষেত্রে কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য গঠন করা হয় তা জানলাম, কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে অথবা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার না করে। আমরা উপরের দুটো বাক্যে কি দেখতে পাচ্ছি? প্রথম বাক্যটাতে দে প্রোনাউন হয়, নট পরে বসেছে, আবার ডু প্লাস নট এর কন্ট্রাক্টেড ফর্ম, যা ইংরেজি গ্রামারে কন্ট্রাকশন ফর্ম নামেই বেশি পরিচিত, সেক্ষেত্রে ডোন্ট হবে ওয়েন ডোন্ট দে ইট রাইস। অর্থাৎ যখন কন্ট্রাকশন ফর্ম ডু এর সাথে নট দিয়ে করব, তা নাউন হোক বা প্রোনাউন হোক উভয়ের পূর্বে বসবে। এক্ষেত্রে আমি একটা নাউন ব্যবহার করে একই বাক্যটাকে লিখেছি, ওয়েন ডাজ নট রিনা ইট রাইস। রিনা যেহেতু নাউন তাই নটটা পূর্বে বসেছে, বুঝতে পেরেছি। আবার এই ডাজ প্লাস নট এর কন্ট্রাকশন ফর্ম কি হবে? ডাজন্ট। ওয়েন ডাজন্ট রিনা ইট রাইস। অর্থাৎ কন্ট্রাকশন ফর্ম দিলে ডু প্লাস নটের অথবা ডাজ প্লাস নটের, তা নাউন হোক বা প্রোনাউন হোক উভয়ের পূর্বে বসবে। এক্ষেত্রে আমরা সাধারণ নিয়ম একটা কি পেলাম? WH শব্দটা প্রথমেই বসবে, তারপর ডু বা ডাজ বসবে, তারপর নট বসবে, তারপর সাবজেক্ট বসবে। ডু বা ডাজ বসলে তারপরে ক্রিয়াপদটা সর্বদা V1 অথবা বেস ফর্ম অফ ভার্ব হবে, আদার ওয়ার্ড থাকলে আদার ওয়ার্ড বসবে এবং বাক্যের শেষে অবশ্যই প্রশ্নসূচক চিহ্ন থাকবে। আরও কয়েকটা উদাহরণ এখানে আছে। অথবা হু ডু নট ইট রাইস, এটা জানা খুব দরকার। হু সরাসরি সাবজেক্ট, ডু নট ইট রাইস। হু বা হোয়াট সরাসরি সাবজেক্ট হিসেবে আমি বলেছিলাম যদি ব্যবহার হয় সেক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার করা দরকার নেই, কিন্তু নেগেটিভ বাক্য ডু বা ডাজ ব্যবহার করতে হবেই। এই জন্যই এই উদাহরণটা আমি এখানে তুলে ধরেছি, হু ডু নট ইট রাইস। ওকে, অথবা হু ডোন্ট ইট রাইস। এক্ষেত্রে একটা ব্যতিক্রম কি জানলাম, যদি ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য গঠন করতে হয় এবং হু বা হোয়াট যদি সরাসরি সাবজেক্ট হয় সেক্ষেত্রেও আমরা ডু ভার্বের প্রয়োগ করব, তাছাড়া বাক্যটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যে পরিণত করতে পারবো না।
ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সাধারণ ব্যবহারগুলো এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কোন কোন ক্ষেত্রে ঘটে। তাছাড়া যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে ইনডেফিনাইট বলা হয় কেন, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপ স্ট্রাকচার, ইন্টারোগেটিভ WH স্ট্রাকচার, ইন্টারোগেটিভ নেগেটিভ ইয়েস নো টাইপ এবং WH টাইপ উভয়ের স্ট্রাকচার আজকের ক্লাসে আমরা জেনে নিয়েছি। আশা করি আজকের ক্লাসটা দেখার পর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।